আসসালামু আলাইকুম। চলে আসলাম বিশ্ব রাজনীতির গ্লোবাল আপডেটস দিতে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব তার মধ্যে অবশ্যই থাকছে মধ্যপ্রাচ্য, ইরান, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো আজকে প্রথমে যেটি বিষয় সেটি হলো যে মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যে পরিস্থিতি সেটা বদলে যাচ্ছে। আর মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আছে সেখান থেকে বিমানগুলো সরানো হচ্ছে, রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। তো ইরানকে নিয়ে একটা নীরব কোনো বড় সংঘাত আশঙ্কা আছে কিনা একদম উড়িয়েও দেওয়া যাচ্ছে না, তবে কয়দিন গেলে হয়তো বা বোঝা যাবে। তাছাড়া ট্রাম্প নিজেই বলেছেন যে ইরানে হামলা না করার সিদ্ধান্ত নাকি তিনি নিজেই নিয়েছেন। কিন্তু এর আগে আমরা দেখলাম যে আরব দেশগুলি, কাতার, ওমান, সৌদি আরব, তুরস্ক, তারা অনেক কূটনীতি করলো। পরবর্তীতে তারা ট্রাম্পকে বোঝালো। এখন আমরা ঠিক বুঝতে পারছি না যে আসলে হাওয়া ঠিক কোন দিকে যাচ্ছে। তো তারপরে যাই হোক, আপাতত যেহেতু কোনো বড় সংঘাত হয়নি, এটাই সবচেয়ে বড় ভালো খবর। তারপরে একই দিকে মানে একই সময় যে সোমালিয়াতে তারা একটা নতুন ঘাঁটি গড়ে তুলেছে, সৌদি আরব, মিশর আর সোমালিয়া মিলে, সামরিক জোট বলতে গেলে। আর ওইদিকে ইউক্রেন নিয়ে সমস্যাগুলো সমাধান হচ্ছেই না, এবং তাকে ন্যাটোতে নেওয়া যায় কিনা সেই নিয়ে এখনও আলোচনা চলছে, এত কিছুর পরেও আলোচনা চলছে। এবং গ্রিনল্যান্ড ইস্যুতেও ট্রাম্পের কথায় নতুন চাপ তৈরি হচ্ছে, এবং ইউরোপের সাথে একটা বলতে গেলে একটা নীরব বাকযুদ্ধ চলছে। এদিকে চীন রাশিয়ার বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, কারণ রাশিয়া ঠিকমতো বিদ্যুৎ দিতে পারছিল না। আর ইরান বানাচ্ছে নিজস্ব একটা ডিজিটাল দেয়াল বলতে গেলে, স্যাটেলাইট, যেটার মাধ্যমে তারা নিজেরাই স্বনির্ভরভাবে নিজেদের মানে এই যে ইন্টারনেট ব্যবস্থাটা এটা কার্যকর রাখতে পারবে। তো সব মিলে একটা প্রশ্ন যে এইগুলো শুধু খবর না, আসলে বিশ্ব যে একটা পরিবর্তিত হতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে নিত্য নতুন, এটা আসলে সেইটাই কি না। তো সেটা শোনার একটা আহ্বান থাকলো আপনাদের প্রতি। তো আরেকটা অনুরোধ থাকলো যে মানে ভিডিওটা গোটাটা দেখবেন, না টেনে। আর নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে অধিকাংশ অপ্রয়োজনীয় সামরিক বিমান সরিয়ে নিয়েছে। বর্তমানে সেখানে মূলত ট্যাঙ্কার বিমান রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে কাতারের আল উদাইদ এয়ারবেসেও বিমান উপস্থিতির স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যায় সেখানে ট্যাঙ্কার বিমানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে সেখানে প্রায় ১৩টি ছিল, এখন তা কমে গিয়ে ৫টিতে নেমে এসেছে। তবে C-17 পরিবহন বিমানের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ঘাঁটিটিতে বর্তমানে কোনো বোমারু বিমান বা RC-135 গোয়েন্দা বিমান দেখা যায়নি। এই পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির পুনর্বিন্যাস বা ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হতে পারে, তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। এবার প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপোর্টারের কথোপকথনের কিছু কথা। রিপোর্টার: আপনি কেন অন্য কারো নোবেল পুরস্কার চাইলেন? ট্রাম্প: তিনি আমাকে এটা দিতে চেয়েছিলেন। আমি মনে করেছি এটা খুবই সুন্দর একটা প্রস্তাব। তিনি একজন খুব ভালো নারী। আমরা আবারও কথা বলবো। রিপোর্টার: আরব ও ইসরায়েলি কর্মকর্তারা কি আপনাকে ইরানে হামলা না করতে রাজি করিয়েছে? ট্রাম্প: কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই নিজেকে রাজি করিয়েছি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মিশরের প্রেসিডেন্টকে একটি চিঠিতে বলেছেন তিনি মিশর ও ইথিওপিয়ার মধ্যে নীল নদের পানি ভাগাভাগি সমস্যার চূড়ান্ত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে প্রস্তুত। আরব আমিরাতকে মোকাবেলা করতে সৌদি আরব মিশর ও সোমালিয়াকে নিয়ে নতুন সামরিক জোট গঠন করেছে, যার লক্ষ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করা এবং লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এই জোটকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবকে মোকাবেলার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সোমালিয়া সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে সম্প্রতি আমিরাতের সাথে নিরাপত্তা ও বন্দর চুক্তি বাতিল করেছে। এর পরপরই সৌদি নেতৃত্বে এই নতুন ৩ দেশের জোটের আলোচনায় গতি আসে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ চুক্তি চূড়ান্ত করতে শীঘ্রই রিয়াদ সফর করবেন বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা করছে ইইউ। রয়টার্স জানিয়েছে ইউরোপীয় কমিশন একটি প্রস্তাব বিবেচনা করছে যাতে ইউক্রেন পূর্ণ সদস্যপদ ছাড়াই দ্রুত ইইউতে অন্তর্ভুক্ত করা যায়, যা ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হতে পারে। প্রস্তাব অনুযায়ী ইউক্রেন প্রাথমিকভাবে রাজনৈতিকভাবে ব্লকে প্রবেশ করবে এবং ধাপে ধাপে ভোটাধিকার ও অন্যান্য পূর্ণ সুবিধা অর্জন করবে, যেটি নির্ভর করবে দেশটির সংশোধন ও সংস্কার অগ্রগতির উপর। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল যুদ্ধ পরবর্তী ইউক্রেনকে নিরাপত্তা ও অর্থনৈতিক গ্যারান্টি দেওয়া, তবে প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়েই আছে। এদিকে দক্ষিণ ইয়েমেনে স্বাধীনতার দাবিতে লাখো মানুষের বিক্ষোভ হয়েছে। দক্ষিণ ইয়েমেনের রাজধানী এডেনে গত একদিনে লাখো মানুষ মাঠে নেমে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার দাবিতে বিশাল বিক্ষোভ করেছে। এই এলাকা এখন সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও বিক্ষোভকারীরা এসটিসিকে সমর্থন দিয়ে সৌদি সমর্থিত পিএলসি এর বিরুদ্ধে স্লোগান দেয়। এদিকে গ্রিনল্যান্ড পরিকল্পনার বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যারা তার পরিকল্পনাকে সমর্থন করবে না তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করতে পারে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে এই ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, আমি শুল্কের রাজা। ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাচ্ছে। 2026 সালের শুরুতে ডেনমার্কের নেতৃত্বে একটি সামরিক মহড়া ও প্রতীকী নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে কয়েকটি ইউরোপীয় দেশ গ্রিনল্যান্ডে ছোট আকারের সামরিক ইউনিট মোতায়েন শুরু করেছে। মোতায়েন করার দেশ ও সৈন্য সংখ্যা খুবই কম। তো যাই হোক, এরপর পরবর্তী খবরে চলে যাচ্ছি। এইদিকে সিরিয়াতে কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান বাড়ালে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার রাশিয়ার প্রসঙ্গ। রাশিয়া ইস্যুতে ইউরোপে বিভাজন শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফ্রান্স ও ইটালি যুদ্ধের সমাধানের জন্য নতুন করে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে। বিপরীতে যুক্তরাজ্য জানিয়েছে এখনই ভ্লাদিমির পুতিনের সাথে কোনো আলোচনা নয়, পুনরায় শুরুর কোনো যুক্তিও নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, রাশিয়া এখনও শান্তি আলোচনার প্রতি প্রকৃত আগ্রহ দেখায়নি, তাই আলোচনায় বসার সময় হয়নি। এক্ষেত্রে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে চাপ বজায় রাখার পক্ষে। রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানি পুরোপুরি বন্ধ করল চীন। চীন সরকার 1 জানুয়ারি 2026 থেকে রাশিয়া হতে বিদ্যুৎ আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করেছে। এই সিদ্ধান্তের মূল কারণ হলো রাশিয়ার বিদ্যুৎ রপ্তানি মূল্য, যা প্রথমবারের মতো চীনের নিজেদের বিদ্যুৎ দামের চেয়েও বেশি হয়ে গেছে। ফলে বেইজিংয়ের কাছে রাশিয়া থেকে বিদ্যুৎ কেনা আর অর্থনৈতিকভাবে লাভজনক নয়। এমনকি চীন চুক্তিভিত্তিক ন্যূনতম বিদ্যুৎ আমদানিও বন্ধ করে দিয়েছে। যদিও রাশিয়ার বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান ইন্টাররাও এবং চীনের স্টেট গ্রিড কর্পোরেশনের মধ্যে 2037 পর্যন্ত চুক্তি রয়েছে, তবে বাস্তবে এই চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ 2023 সালের আগস্ট থেকে কমতে শুরু করে। এর প্রধান কারণ ছিল রাশিয়ার ক্রমবর্ধমান বিদ্যুৎ ঘাটতি, যার ফলে রপ্তানির সক্ষমতা কমে যায়। রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, যদি চীন আবার বিদ্যুৎ আমদানির অনুরোধ জানায় এবং উভয় পক্ষের জন্য লাভজনক শর্তে সমঝোতা হয়, তাহলে ভবিষ্যতে রপ্তানি আবার শুরু হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে 2026 সালের মধ্যে এমন সম্ভাবনা খুবই কম। এবারে সেমিকন্ডাক্টর প্রসঙ্গ। তো যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা। চুক্তি অনুযায়ী তাইওয়ানের চিপ ও প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থাপনায় কমপক্ষে $250 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের বিপরীতে তাইওয়ান সরকার $250 বিলিয়ন ক্রেডিট গ্যারান্টি দিবে, যাতে প্রকল্পগুলো সহজে বাস্তবায়ন করা যায়। এর বিনিময়ে ওয়াশিংটন তাইওয়ানের উপর আরোপিত পারস্পরিক শুল্ক সর্বোচ্চ 15% সীমাবদ্ধ রাখবে, যা আগে ছিল 20%। একই সঙ্গে ঔষধের উপাদান, বিমান যন্ত্রাংশ এবং কিছু প্রাকৃতিক সম্পদের ওপর শুল্ক শূন্য করা হবে। এদিকে চীনের ভেতরের তথ্য পেতে তথ্যদাতা খুঁজছে সিআইএ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের লক্ষ্য করে একটি নতুন নিয়োগ ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির উদ্দেশ্য হলো চীনের ভেতর থেকে নতুন তথ্যদাতা বা সহযোগী সংগ্রহ করা। সিআইএ দাবি করে তারা চীনের সম্পর্কে সত্যিকারের তথ্য জানতে চায়, তাই যারা সেই তথ্য জানে বা দিতে ইচ্ছুক তাদের সাথে সিআইএ যোগাযোগ করতে প্রস্তুত। এবারে ইরান প্রসঙ্গ।
তো ইরান ধীরে ধীরে চীনের ডিজিটাল গ্রেট ওয়াল মডেল অনুসরণ করছে। বহির্বিশ্বের ইন্টারনেট সীমিত রেখে দেশটির নিজস্ব ন্যাশনাল ইন্ট্রানেট গড়ে তুলেছে, যাতে অভ্যন্তরীণ ব্যাংকিং যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। একই সঙ্গে পশ্চিমা জিপিএসের ওপর নির্ভরতা কমাতে চীনের বেইদো সিস্টেমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব স্যাটেলাইট সক্ষমতা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ইরান এখনও প্ল্যাটফর্ম নির্ভরতার ঝুঁকি বুঝে দেশীয় বিকল্প ডিজিটাল অবকাঠামো তৈরিতে জোর দিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।